প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে যে জিআই ক্লাস নিয়ে। তো জিআই ক্লাস আনার পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে, দেখো এই সাবজেক্টটা তোমাকে মেন্স পরীক্ষায় একটা বড় স্কোর করে আনতে পারে, স্কোর করতে সাহায্য করতে পারে। আর শুধু যে মেন্স পরীক্ষা বলছি তা নয়, সামনের যে কোনো ধরনের পরীক্ষাতেই সমানভাবেই গুরুত্বপূর্ণ একটা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এই পার্ট থেকে তোমরা নম্বরটাও তুলতে পারবে তোমরা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখতে থাকো। এবং এটাই আমাদের প্রয়াস থাকবে, আমাদের প্রয়াস চ্যানেলের তরফ থেকে, যে তোমাদের পরীক্ষায় যেন এই পার্ট থেকে সম্পূর্ণ নাম্বারটা তুলে আনতে পারো। তা আজকে সেই কারণে তোমাদের সামনে চলে এলাম আবার রিজনিং ক্লাস নিয়ে। তা আজকে প্রথমেই যে প্রশ্নটা নেব আমরা, সেই প্রশ্নটা অবশ্যই ডিরেকশন থেকে। আর তোমরা জানো যে আমরা প্রত্যেক সময় কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো যেগুলো মানে এই ক্লাসের যে প্রশ্নগুলো সবকটা একটু মিশিয়ে নিই, মানে কোনো একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখনো আমরা ক্লাস সেরকম ভাবে শুরু করিনি। তার প্রথমত কারণ হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষাটা অন্তত খুব কাছে চলে এসছে। বাকিদের জন্য বলে রাখি যে পরবর্তীকালে প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ চ্যানেলে একটা করে ভিডিও পরবর্তীকালে আসবে, ঠিক যেমন ডাইসটা এসছে। তো এখন আপাতত চলো দেখা যাক আজকের ক্লাসটা। আজকের ফার্স্ট প্রশ্ন, এখানে যে প্রশ্নটা নেওয়া হলো সেটা হচ্ছে, সমীরণ তার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে মুখ করে হাঁটতে থাকলো। কিছু দূর যাওয়ার পর সে 45 ডিগ্রি বাঁয়ে ঘুরলো। এরপর আরো কিছু দূর গিয়ে সে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে হাঁটতে থাকলো। এরপর এখন সে কোন দিকে হাঁটছে? এটা হলো আজকের প্রথম প্রশ্ন। তো প্রথমেই যেটা ডেসক্রিপটিভ যারা অ্যান্সার করতে চলেছ তাদের জন্য বলছি, প্রথমে যেটা লিখতে হচ্ছে যে প্রদত্ত সমস্যা থেকে পাই। আর আগের দিন আরেকটা কথা আমি বলেছিলাম যে ডিরেকশনে যখনই প্রশ্নের অঙ্ক করবে, এই প্রশ্নের প্রবলেমের অ্যান্সার করতে চাইবে জিআই, তো তখনই তোমাকে ডান দিকে কিন্তু ডিরেকশনটা কিন্তু দেখিয়ে দিতে হবে, পূর্ব আর উত্তর। ঠিক আগে যেমন ম্যাপ পয়েন্টিং করতে জিওগ্রাফি ভূগোলের, ঠিক তেমনই বাকিগুলো তুমি দিতেও পারো নাও দিতে পারো। তো এবার আমরা সব সময় থাকি উত্তর দিকে মুখ করে, এটাই তোমাদের সুবিধার জন্য এটা এঁকে রাখতে বলেছি। যারা শর্ট টাইপের কোশ্চেনে পরীক্ষা দিয়ে যাবে তারা এটা মাথায় রাখবে, লেখার দরকার নেই, তারা মাথায় রাখবে। সমীরণ তার বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে মুখ করে হাঁটা শুরু করেছিল। তাহলে প্রথমে আমরা পূর্ব দিকে হাঁটা শুরু করেছে। পূর্ব দিকে কিছু দূর যাওয়ার পর সে 45 ডিগ্রি বাঁয়ে ঘুরলো। আচ্ছা, 90 ডিগ্রি মানে তো তুমি জানো যে লম্ব, তো 45 ডিগ্রি তার ঠিক হাফ, অর্থাৎ আমরা বলতে পারি যে এই অর্ডারে বেঁকেছে। এরপরে কি বলেছে, এরপর আরো কিছু দূর গিয়ে, অর্থাৎ এই দেখো বেঁকে কিছু দূর গেল, কিছু দূর গিয়ে সে 90 ডিগ্রি ডান দিকে ঘুরেছে। তো এর থেকে ঠিক লম্ব হবে। এখানে কি বলেছে, 90 ডিগ্রি ঘুরে হাঁটতে থাকলো। এখন সে কোন দিক, তার মানে এই দিকটা কোন দিক সেইটা জানতে চাওয়া হয়েছে, এটাই তোমাদের প্রশ্ন। তো এখানে বলতে গেলে তোমাদের শুরুতেই যেটা করতে হবে সেটা হলো তোমাদের একটা নাম দিয়ে রাখতে হবে এদেরকে। প্রথমে ধরো এ বি সি ডি, এইখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। চিত্র থেকে পাই চিত্র থেকে এটাই পাই যে সমীরণ এখন সি থেকে ডি এর দিকে হাঁটছে। বা এখানে লিখতে পারো সমীরণ শেষে সি থেকে ডি এর দিকে হেঁটেছিল, এটাও লিখতে পারো। তো এরপরে যেটা হবে সেটা আমি ওপরে লিখছি। অতএব
এখন সমীরণ, আচ্ছা কোন দিকে মুখ করে আছে এটাই তো প্রশ্ন। তোমরা জানো পূর্ব দিকে মুখ করেছিল, পূর্ব দিক থেকে আজকে যদি পূর্ব দিক থেকে যদি 90 ডিগ্রি যেত তাহলে কোন দিকে যেত? উত্তর দিকে যেত। উত্তর দিকে যেত যদি এইটা সোজা থাকতো, সোজা থাকলে উত্তর দিক হতো, কিন্তু উত্তর দিকে না গিয়ে এই কর্নার ঘেসে গেছে। এই দিকটা যদি পূর্ব দিক হয় তাহলে এই দিকটা কি? পশ্চিম, আর এটা কি? উত্তর। তাহলে পশ্চিম আর উত্তরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বেরিয়েছে, তার মানে এই কর্নার ঘেসে বেরিয়েছে। এই কর্নারটার নাম কি? এই কর্নারটা হচ্ছে উত্তর পশ্চিম। তাহলে এখানে গেছিল সে, এই সি অবস্থানটা হচ্ছে তার উত্তর পশ্চিম। এই উত্তর পশ্চিম থেকে যখন আবার লম্বালম্বি এই দিকে যাচ্ছে, তার মানে 90 ডিগ্রি যখন যাবে, তখন সেম প্রসেসেই এটা যখন বেঁকেছে, তাহলে এইটা এই লাইনে যখন নেই, তার মানে এই অনুযায়ী কিন্তু এই দিকটা হচ্ছে, দেখো এইটার সঙ্গে এটা প্যারালাল হয়ে যাবে। তার মানে এই দিকটা উত্তর আর পূর্বের মধ্যবর্তী অঞ্চল। তার মানে এটা কোন দিকে যাচ্ছে? সে উত্তর পূর্ব দিকে। তাহলে এর উত্তর কি হচ্ছে? এখন সমীরণ উত্তর পূর্ব দিকে হাঁটছে, এটাই হবে উত্তর। এখানে ছবিটাই মেন, ছবিটা যদি সঠিকভাবে আঁকতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি সঠিক উত্তরেই পৌঁছবে। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। দেখো এখানে প্রশ্ন সেকেন্ড যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হলো, যদি ঘাসকে বলা হয় কাঠ, যদি ঘাসকে বলা হয় কাঠ, কাঠকে বলা হয় টেবিল, টেবিলকে বলা হয় চেয়ার, চেয়ারকে বলা হয় ছাদ এবং ছাদকে বলা হয় পাখা, তবে নিম্নলিখিত কোনটিতে একজন মানুষ বসতে পারে? এই প্রশ্নটা যদি তুমি পড়ে ফেলো তার মানে তোমার টাইম নষ্ট হয়ে গেল। এই প্রশ্নগুলো বিশেষত পুলিশের এসআই এর মেনে কিন্তু হামেশাই দেয়, এবং শুধু তাদের জন্য বলছি না, বাকি যারা পরীক্ষা দিয়ে যাবে আইসিডিএস বলো কি মিসলেনিয়াস বলো, তাদের কোশ্চেনেও কিন্তু এই প্রশ্ন দেখতে পারো। তো প্রশ্ন হচ্ছে আমার যে এই যে টাইপের প্রশ্নগুলো এত যে লেখে, ঘাসকে যদি কাঠ বলা হয়, কাঠকে যদি টেবিল বলা হয়, তো এত কিছু দেওয়া হয় কেন? এই প্রশ্ন যখনই দেবে তখন তুমি পেছন দিক থেকে পড়া শুরু করবে। তোমাকে কি জানতে চাওয়া হয়েছে? তোমাকে জানতে চাওয়া হয়েছে একজন মানুষ কোথায় বসতে পারে। একজন মানুষ কোথায় বসতে পারে? চেয়ারে বসতে পারে। তো তো সেই চেয়ার কি এখানে আছে কোথাও? চেয়ার দেখো, কাঠ টেবিল চেয়ার, হ্যাঁ এই যে চেয়ার আছে। তো তোমাকে দেখতে হবে তুমি যেটায় বসতে পারো, তুমি যেটায় চেয়ার বসো, সেই চেয়ারকে কি বলা হয়, এটাই তোমার উত্তর, আর কিচ্ছু না। একদম সোজা অঙ্ক, মানে সোজা প্রবলেম এগুলো হচ্ছে, এগুলো একদমই সোজা, কিন্তু এগুলো বলে তোমাকে কনফিউজ করে দেয়। তোমাকে এইগুলো বলেই হচ্ছে কনফিউজ করে দেয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। চেয়ারকে বলা হয় ছাদ, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ছাদ। তো এটা যখন উত্তর লিখবে তখন কিভাবে লিখবে? আমরা জানি মানুষ চেয়ারে বসতে পারে। আমরা জানি মানুষ চেয়ারে বসতে পারে। প্রদত্ত বিষয়গুলি থেকে পাই চেয়ারকে ছাদ বলা হয়। সুতরাং মানুষ কি বলেছে? একজন মানুষ। আচ্ছা এখানে একজন মানুষ লিখতে পারো, একজন মানুষ ছাদে বসতে পারে। এটাই হলো এই প্রশ্নের উত্তর।
তোমরা দেখে নাও, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্নগুলো খুবই সোজা থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে এই প্রশ্নগুলো একটু লিখে লিখে তোমাকে কনফিউজ করে দেয়। এটাই একটু তোমাকে লক্ষ্য রাখতে হবে, এটাই টাইম নষ্ট করার অঙ্ক প্রশ্নগুলো, সেই দিক থেকে একটু নিজেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন। সেই প্রশ্নে যেটা লেখা আছে সেটা হচ্ছে 0, 4, 6, 3, 7, 9, 6 কোয়েশ্চেন মার্ক এবং লাস্টে 12। এইগুলো হচ্ছে নাম্বার সিরিজ। এইখানে তোমাকে কি আছে সেটা বসাতে হবে। তো এই প্রশ্নগুলো আসে সকল পরীক্ষাতেই, দেখতে পাবে তোমরা যে এই প্রশ্নগুলো আসছে। তো এর উত্তর যখন করবে তখন কি করবে? তখন এটাই করবে যে প্রদত্ত সিরিজে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3খানা সিরিজ আছে। এই 3খানা সিরিজকে কিন্তু তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, 0 থেকে 3 কত হলো? 3 যোগ করে 3 থেকে 6 কত হলো? 3 যোগ করা হলো। 6 থেকে দেয়নি, যদি দিত সেক্ষেত্রে এখানে 9 হতো। আচ্ছা, 4-এর পর দেখো 3 যোগ করে 7, 7-এর পর 3 যোগ করে কত হলো সেটা তোমরা জানো নিশ্চয়ই। এরপরে আরেকজন রয়ে গেল 6। 6-এরটা দেখো, 6-এর সঙ্গে 3 যোগ করে 9, 9-এর সঙ্গে 3 যোগ করে 12। বুঝতে পারছো যে এখানে 2জনকে ছেড়ে এগিয়ে যাওয়া হচ্ছে। তো সেইগুলো কিন্তু প্রত্যেক কটাতেই খেয়াল করতে পারবে। 0-র পর 3-এ গেছে দেখো, 2টো মাঝখানে গ্যাপ। তো এখানে প্রদত্ত সিরিজে প্রথম সংখ্যা যোগ 3, এটা ইকুয়ালস টু কি হবে? তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংখ্যা। প্রথম সংখ্যা সঙ্গে 3 যোগ করলে চতুর্থ সংখ্যা পাবো। আবার চতুর্থ সংখ্যা সঙ্গে 3 যোগ করলে কত পাবো? পঞ্চম, ষষ্ঠ, 4, 5, 6, 7, তার মানে সপ্তম সংখ্যা পাবো। অনুরূপভাবে এখানে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 3 যোগ করলে আমি পাবো দ্বিতীয় সংখ্যা, এটা 3, 4, 5, অর্থাৎ পঞ্চম সংখ্যা। আবার পঞ্চম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে 6, 7, 8, অষ্টম সংখ্যাটা পেয়ে যাব। তো এখানে তোমাকে অষ্টম সংখ্যাটাই কিন্তু প্রশ্ন করা হয়েছে, এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু অষ্টম সংখ্যা। তা আমরা সুতরাং দিয়ে এখানে দেখাতে পারি যে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 পাচ্ছি, ঠিক তেমনই 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 পাবো। অতএব নির্ণেয় সংখ্যাটি 10। এইরকম ভাবেই লিখে করতে হবে এটা। তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি হাতঘড়ি একটি টেবিলের উপর এমন ভাবে রাখা ছিল যে সন্ধ্যে 6টার সময় তার ঘন্টার কাঁটাটি উত্তর দিকে নির্দেশ করে।
পরবর্তী লাইনে বলছে রাত্রি 10:15 সময় ঘড়ির মিনিটের কাঁটাটি তাহলে কোন দিক নির্দেশ করবে। তো এখানে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে 6টার সময় তার ঘন্টার কাঁটা উত্তর দিক নির্দেশ করছে। তোমার ঘড়িতে কি নির্দেশ করে? তোমার ঘড়িতে দেখবে 6টার সময় ঘন্টার কাঁটা তোমাকে দক্ষিণ দিকে নির্দেশ করে। তো তোমার কাঁটাতে যখন দক্ষিণ দিকে নির্দেশ করছে, ওদের ঘড়িতে যদি উত্তর দিকে নির্দেশ করে, তার মানে বুঝতেই পারছো যে ঘড়িটা উল্টে রাখা আছে। তো এটাই ব্যাপার। তো ঘড়িটা যখন উল্টে রাখা আছে, তো এখানে তোমাকে এই কাঁটার অঙ্ক, ঘড়ির কাঁটার অঙ্ক সবসময় এই অ্যাঙ্গেল দিয়ে করতে হয়। তো এই অ্যাঙ্গেল দিয়ে করার জন্য এখানে যেটা লিখতে হবে তোমাকে, সেটা হচ্ছে দেখো, প্রদত্ত প্রশ্নেও লিখতে পারো বা প্রদত্ত সমস্যা। ছটার সময় ঘন্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে। আমরা জানি 6টা বাজলে যে কোনো ঘড়ির ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে নির্দেশ করে। তো এখন তোমাকে কি লিখতে হবে? সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, সেটা হলো প্রশ্নের ঘড়ির ঘন্টার কাঁটাটি এখানে দক্ষিণ দিকে নির্দেশ করার কথা ছিল, সেই পরিবর্তে উত্তর দিকে নির্দেশ করছে। তার মানে এইখানে যদি একটা স্ট্রেট লাইন ধরাতে যায়, এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে এইখানে কত অ্যাঙ্গেল? টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে 180 ডিগ্রি দেখতে পাচ্ছ, তাহলে এই 180 ডিগ্রিটা তাহলে কি আছে? এখনকার যে প্রশ্নের ঘড়িটা আছে তার ঘন্টার কাঁটাটি, বা ঘন্টার কাঁটা মানে মিনিটের কাঁটাও ঘুরেছে, তো প্রত্যেকেই একে অপরের সঙ্গে, মানে আসল যে কোনো ঘড়ির সঙ্গে 180 ডিগ্রি চেঞ্জ করা হয়েছে বা 180 ডিগ্রি ঘোরানো আছে। তো এটাই বোঝা যাচ্ছে। তাহলে প্রশ্নের ঘড়ির ঘন্টার কাঁটাটি 180 ডিগ্রি ঘোরানো আছে, এটা বলা যাবে। আমরা জানি রাত 10:15 সময় মিনিটের কাঁটা সাধারণত 10:15 যখন বাজবে, তখন এইটা মিনিটের কাঁটা থাকে, এইটা ঘন্টার কাঁটা থাকে। নর্মাল যদি দেখতে থাকো, তাহলে এইটা কোন দিক নির্দেশ করছে? তোমার নর্মাল যদি ডিরেকশন লিখে এঁকেও রাখো, ডিরেকশনের অঙ্কতেই দেখিয়েছিলাম, তাহলে এটা পূর্ব দিক নির্দেশ করছে। তা আমি এখানে বোঝা গেছে যে প্রশ্নের ঘড়ির কাঁটাটি ঘন্টার কাঁটাটি না, প্রশ্নের ঘড়িটি। এখানে কিন্তু একটা জিনিস লেখা, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে কিন্তু কাঁটা লেখা যাবে না। এটা যেহেতু ঘন্টা দিয়ে, যদি ঘন্টার কাঁটা দিয়ে প্রশ্ন দিত, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা লেখা ঠিক ছিল। কিন্তু এখানে যেহেতু ঘন্টার কাঁটা দিয়ে প্রশ্ন করেছে, দিয়েছে, আর মিনিটের কাঁটা দিয়ে প্রশ্ন করেছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা যদি ঘন্টার কাঁটা লিখি,
এই লাইনটা আবার আমাকে লিখতে হবে। তার থেকে ভালো মানে সহজে প্রশ্নের ঘড়িটি করে দিলে সব থেকে সুবিধা হয়ে যাবে। এখানে প্রশ্নের ঘড়িটি, তাতে আমার একবার লেখাতেই দুবার বোঝানো যাচ্ছে। তো এখানে আমরা কি বলতে পারি, 10টা 15 সময় মিনিটের কাঁটা সাধারণত পূর্ব দিকে নির্দেশ করে। এখানে ঘড়ির মিনিটের কাঁটাটি পূর্ব দিকের পরিবর্তে 180 ডিগ্রি উল্টো দিকে মানে ঘোরানো আছে নির্দেশ করবে। তার মানে এটা কোন দিকে নির্দেশ করবে, পশ্চিম দিকে। ঘড়ি কাঁটাটি পশ্চিম দিকে নির্দেশ করবে। এটাই হলো এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নটা দেখে নাও। এখানে একটা নাম্বার সিরিজের মতোই, এটা মিসিং নাম্বার বলা যায়, এটা মিসিং নাম্বার, একটা মিসিং নাম্বারের প্রবলেম। তো এখানে দিয়েছে 80, এখানে 29, 39, 45, 27, 33, 43, 29, 44, 42, 43, 30, 31, 44, মাঝে 70, এ পাশে 80 জিজ্ঞেস করেছে, 59 অর্থাৎ 59, 40, 10, 20, আর এই পাশে দিয়েছে 39, এখানে জিজ্ঞেস করা হয়েছে কত। তা আমি যদি এই প্রদত্ত প্রশ্নটায় যেটা দেখছি, প্রদত্ত মিসিং নাম্বারও বলতে পারো বা প্রদত্ত প্রশ্নেও বলতে পারো, প্রদত্ত সমস্যাতেও বলতে পারো, তো এটার উত্তর যদি করতে হয়, প্রদত্ত সমস্যায় এখানে একটা জিনিস খেয়াল করবে, এই সব প্রশ্নগুলো, এই যে নাম্বারের সিরিজে বিভিন্ন ধরনের লজিক থাকতে পারে ভেতরে। তো সেই লজিকটা একটু চেক করার জন্য তোমার প্রথমেই মনে হতে পারে যে এখানে 80 আছে, তাহলে এখানে 80 আছে, একই পদ্ধতিতে মিলতে পারে। তো এখানে কি কি হিসাব হতে পারে, এই যে তীর চিহ্নগুলো দিচ্ছে, এই তীর চিহ্নগুলো যখন একই লাইনে দিচ্ছে, তার মানে এর ভেতরে কোনো ইনার মিনিং থাকতে পারে। অর্থাৎ এই দুটোর কিছু একটা এটা হতে পারে, এই দুটোর কিছু একটা হতে পারে, এই দুটোরও কিছু একটা হতে পারে। কিন্তু এখানে কিন্তু এই সব অঙ্কগুলো যেমন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সেটা আমরা দেখলাম, তো সেটা মানছে না। এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে, প্রদত্ত প্রশ্নে, প্রদত্ত সমস্যায় প্রথম চিত্র থেকে পাই, প্রথম চিত্র থেকে, এখানে প্রদত্ত সমস্যায় তুমি নাও লিখতে পারো, প্রথম চিত্র থেকে পাই 29 প্লাস 80 প্লাস 43, এইটা যোগফল কত? এইটা যোগফল যদি তুমি হিসেব করো, এটা যোগফল পাবে 152। দেখো এটা ইকুয়াল টু 152 হচ্ছে। এই 152 আরেকটা জায়গাতেও তুমি পাবে, সেটা হচ্ছে 39 প্লাস 80 প্লাস 33। দেখো এই সিরিজটা হয়েছে, বাকি রয়েছে এইটা, এটাও তাই হবে, ইকুয়াল টু 45 প্লাস 80 প্লাস 27 বা 27। এখানে দেখো প্রত্যেকটা ইকুয়াল টু কিন্তু, আচ্ছা এই যে ইকুয়াল টু দিয়ে যেটা এখানে লেখা হয়েছে, এটা কিন্তু সবার লাস্টেও দেওয়া যেতে পারে। আবার প্রত্যেক কটা পরপরও দেখানো যেতে পারে যে এটার যোগফল 152, এটার যোগফল ইকুয়াল টু 152, এটার যোগফল ইকুয়াল টু 152। অতএব অনুরূপভাবে তৃতীয় চিত্র থেকে পাই, তার মানে দ্বিতীয় চিত্রকে ছেড়ে দিচ্ছি তা নয়। তোমরা দেখো যখন মৌখিকভাবে চেক করবে, তখন কিন্তু দুটোকেই তোমাকে চেক করে যেতে হবে।
এখানেও ঠিক তেমনই ব্যাপার। দেখো 29, 44, 70, 29, 44, 70 যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে তোমার দাঁড়াচ্ছে দেখো 143, অর্থাৎ 143। 143 যেটা দাঁড়াচ্ছে, তাহলে সেটা এখানে তোমাকে 42, 31 আর 70 যখন যোগ করছো সেক্ষেত্রে তোমাকে 143ই বেরোচ্ছে। আর তাছাড়া আরেকটা যেটা আছে দেখো 43, 70 এবং 30, সেইটার ক্ষেত্রেও কিন্তু 143ই তোমাকে বের করতে হবে, কারণ অ্যাকচুয়ালি তোমার ওটাই সিরিজে মিলছে। তো সেক্ষেত্রে সিরিজে যখন মিলছে এটা তোমাকে বের করতে হবে না, বেরিয়েও গেছে। দেখো যোগ করলে তুমি দেখতে পাবে 143। তো সেটা আমাকে এখানে না লিখলেও চলবে, কারণ একটা যে কোনো একটা, এটা থেকেও এটা বের করা যায়, এটা থেকেও এটা বের করা যায়। তো সেটা যেটা খুশি তুমি নিতে পারো। তো এখানে তোমাকে লিখতে হচ্ছে তাহলে অনুরূপ ভাবে তৃতীয় চিত্র থেকে পাই। তৃতীয় চিত্র থেকে পাই 59 প্লাস 80 প্লাস 20, 159 হচ্ছে। 80 আর 20, 100 আর 59, 159। ঠিক তেমনই আরেকটা আছে, এখন সেটাও চেক করে নি। 39, 80, 40, 80 আর 40 কত? 120। 120 আর 39 কত? 159। ঠিক তেমনই দেখো x প্লাস 80 প্লাস 10, এটা ইজিক্যাল টু তোমাকে 159 হতেই হবে, কারণ এখানে সিরিজ যেমন ভাবে মিলেছে এখানেও সেইভাবেই মিলতে হবে। তো এখানে আমরা পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে নির্ণেয় সংখ্যাকে x ধরিলাম, এটা বলতে পারি। তো এর পরবর্তী যে লাইনটা হবে সেটা আমি এখানে মাঝেরটাকে মুছে দিচ্ছি, তোমাদের যাদের লেখার দরকার আছে তারা লিখে নিতে পারো। এটা এর পরবর্তী জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে শর্তানুসারে কমা দিয়ে x প্লাস 80 প্লাস 10 ইকুয়াল টু 159। সেক্ষেত্রে x আর বাকি সবাই ওইদিকে চলে যাবে, তার মানে মাইনাস 80 মাইনাস 10 কত মাইনাস হচ্ছে? 90 মাইনাস হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 159 মাইনাস 90, তাহলে x ইকুয়াল টু কত হবে? 69। তাহলে এই হলো x এর মান। এই যে কোশ্চেন করা আছে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 69। তো সেক্ষেত্রে এখানে উত্তর লিখে দিতে হবে যে নির্ণেয় সংখ্যা 69, এটাই এই প্রশ্নের উত্তর। তো তোমরা তো আজকে রিজনিং এর ক্লাস দেখলে, আজকের রিজনিং ক্লাস কেমন হলো সেটা তো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আর লাইক দিয়ে জানাচ্ছ। তোমরা অ্যাকচুয়ালি লাইক করলে কি হয়, আমরা একটু অনুপ্রাণিত হই, আমাদের একটু ভালো লাগে যে সামনের ভিডিওটা করতে আরো একটু আমরা ইন্সপায়ার্ড হই। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তোমরা লাইক বা কমেন্ট করে জানালে এটা আমাদের আনন্দই লাগে। আর তাছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তোমাদের যাদের মধ্যে এখনো অব্দি অনেকের মধ্যেই দেখছিলাম যে রিজনিং নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তো যে যা প্রবলেম আছে সেগুলো কিন্তু তোমরা লিখে পাঠাচ্ছ না। তো সেগুলো লিখে পাঠাও, সেক্ষেত্রে তোমাদের সমস্যাগুলো দেখে নেওয়া যাবে। তো সেটা একটা যেমন বিষয়। আরেকটি বিষয় যেটা আজ থেকে প্রথমবার শুরু হলো সেটা হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল ওয়েতে আজকে থেকে কিন্তু একটা জিকে ক্লাস, অর্থাৎ জিকে বলতে পারো তোমার প্রশ্নে হয়তো যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষায় লেখা আছে জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো। তোমরা আরেকটা পরীক্ষা দিতে যাচ্ছ সেই প্রশ্নে লেখা আছে, সেই সিলেবাসে লেখা আছে তোমাকে জেনারেল স্টাডিজ, তোমার জেনারেল স্টাডিজও এটাই। আবার অনেক জায়গায় লেখা আছে জেনারেল নলেজ। তো অ্যাকচুয়ালি কিন্তু বিষয় একটাই, তোমাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় এক একটা বিষয়। তো তোমরা যদি সেই ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে থাকো, যেটা আজ থেকে শুরু হলো এটা আজ মানে মোটামুটি চলতে থাকবে। কতদিন চলবে, কবে শেষ হবে এর কোনো উত্তর তোমাদের সঠিকভাবে দেওয়া যাবে না। তার কারণ এটা দেখতেই পাবে তোমরা যদি দেখো এবং থাম্বনেলটার দিকেও একটু লক্ষ্য রাখো, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে যে এটা দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। তো সেটা তোমরা যদি ভালো লাগে তবেই কিন্তু রানিং হবে, এটাই হচ্ছে মেন বিষয়বস্তু।
তো তোমরা সেটা তার তলায় কমেন্ট করে জানাও। অবভিয়াসলি আজকেই তোমরা গতকাল সেই ভিডিওটা পেয়েছো, তোমরা কিছুজন দেখেছো, এখনো অবধি তো তোমাদের অনেকে দেখে উঠতে পারোনি। তাদের জন্যই আমি এই কথাটা বারংবার বলছি যে তোমরা দেখো, এবং শুধু যে এই প্রশ্ন যা প্রশ্ন পাচ্ছ তা নয়, এখান থেকে তুমি একটা প্রশ্ন থেকে সেই প্রশ্নের ওরিয়েন্টেড, মানে ধরো এতদিন যেটা পেতে সেটা কি হতো, তুমি একটা একটা করে প্রশ্নের 4টে অপশন পেতে, সেই 4টে অপশনের মধ্যে একটা সিলেক্ট করে দিত, সেখানে আনসার শেষ হয়ে যেত। কিন্তু এইখানে তুমি একটা নতুনত্ব জিনিস পাবে। কি পাবে সেটা তো এখানে বলে দেওয়া যাবে না, সেটা তোমাকে ভিডিওটা দেখতে হবে। ভিডিও দেখে যদি তোমার ভালো না লাগে সেটাও তুমি কমেন্ট করে জানাবে, এবং তেমনই তোমার যদি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শুধু ভালো লাগলে কমেন্ট করলে হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ারটাও করতে হবে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো, অনেকে কিন্তু এখনো অব্দি সাবস্ক্রাইবই করে ওঠেনি। তো তাদের জন্য বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদেরও যেমন সুবিধা হচ্ছে তেমন আমাদেরও বিভিন্নভাবে একটু আনন্দ পাওয়া যায়। এই পেজগুলো দেখে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিচ্ছ, তোমরা লাইক করছো, কমেন্ট করছো, এতে আমরাও ইন্সপায়ার্ড হই। তো এই দিকটা একটু খেয়াল রাখো, তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক সমান তালে ভিডিওগুলোকে শেয়ার করো, যেগুলো ভালো লাগছে। তোমার আরো অনেক বন্ধু আছে তাদের কাছে পৌঁছচ্ছে না ভিডিও, তাদেরকেও একটু সাহায্য করো, কিছুই হবে না তাদের প্রবলেম। তো রিজনিং এর তোমাদের আজকে যে প্রশ্নগুলো করানো হলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কিছু প্রিভিয়াস ইয়ারের থেকে কোশ্চেন গুলো নেওয়া হয়েছে। আর তোমাদের ভালোবাসা যদি এরকম ভাবে পাওয়া যায়, তোমরা যে ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমরা দেখছি, তো তোমরা এরকম ভাবে যদি প্রয়াসের সাথে থাকো, তো সেক্ষেত্রে প্রয়াসও তোমাদের আরো অনেক ভাবে সাহায্য করতে পারবে, এবং আমরা আরো অনেক বেশি বেশি করে রিজনিং বলো, ম্যাথ বলো, জিআই বলো এবং জিকে বলো, সবাইকারই ক্লাস আনতে পারবো। তো তোমরা অবশ্যই এখনো অবধি যদি না দেখে থাকো তাহলে দেখো, তোমাদের এখানেই কার্ড আসছে, সেই কার্ডে দেখে নাও। এখান থেকেই তুমি লিঙ্কে পৌঁছতে পারবে যে গতকাল যে জিআই মানে জিকের যে ভিডিওটা বেরিয়েছে সেই ভিডিওটা এখান থেকে দেখে নাও। আর পরবর্তীকালে আরো রিজনিং এর ক্লাস নিয়ে আমরা আসছি, ততক্ষণ অবধি প্রয়াসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ।